ফর্ম আসছিল কন্ট্যাক্ট ফর্ম লিমেন নেওয়ার পরে লিমেন নিচে কন্ট্যাক্ট ফর্ম পাসপোর্ট মাসুল যা সব নিচে গাওয়া আমরা শূন্য আর আমরা কাছে কোনো কাগজপত্র কিচ্ছু নাই আমার কাছে। বস কাজ ভেরি হার্ড এই কথা বলছি আর কানে গলায় থাপ্পড়ের লগে 20-25টা থাপ্পড়ের লগে বুঝা গেছি আর এরপরে নাকে মুখে পানি ঢেললাম আবার খাড়া করিয়া আবারও লাতিয়া শোয়ার অজ্ঞান হয়ে 1 ঘন্টা হয়ে বুঝা গেছি। এরপরে আমার দাঁত দয়া নাকে মুখে থাপড় দিয়া 3টা দাঁত আমার লাড়িয়া লাইছে। আমি বাংলাদেশ থেকে আসছি আজকে 3 মাস, বিগত 5 দিন এয়ারফুড না খাই রয়েছি, ঠিক আছে। এয়ারফুড শুধু টয়লেটের পানি খেয়েছি, আর কিছু খাইতে পারিনি। মিস্টার তানে না ইপু কাজ দিছে নিয়ে এসে 5 দিন আটকে রেখে ওটা না খাওয়া। এরপরে কাজ করছি 1 মাস 8 দিন, বিগত আমার একটা পয়সা দেয় নাই। বিগত কয়দিন যাবৎ শরীরে বর্তমানে চুলকানি জেলা প্যান্ট শার্ট পরে রাখা না। আজা পড়ছি ডাক্তারখানা লুয়ে দেবো, তখন কখন নাই সল থেকে এত টাকা দিয়ে আসছে। $2 লাখ 8 লাখ টাকা দিয়েছি মার খাইতে চাইনিজদের সব বিক্রি করে ভালো কাজের জন্য আসছি, এইভাবে আটকে মার। 2টা ভাই আছে আমার, ছোট আমার ছোট ভাই আছে, আমরা 2টা ভাই একসাথে আছি এই জায়গায় আছে ভাই, আমার ছোট ভাই। আর এটি থাকার কোন পরিবেশ, খাওয়ার পরিবেশ জীবনে কখনো খাইনি আমরা। আমরা তো 2.5 লাখ টাকা নিয়ে এনে আনছি কি লিগে আমাদের 13 ঘন্টা ডিউটি করে 700 টাকা এই গুদামগুলোতে না আছে পর্যাপ্ত আলো, না আছে পানির সরবরাহ, ফলে প্রতিদিন গোসলও করা যায় না। 3 বেলা তো দূরের কথা, 1 বেলার খাবারই বহু কষ্টে জোটে। মানবাধিকার সংস্থা তানাগানিতার কর্মীরা ক্লাঙে আটকে থাকা শ্রমিকদের পক্ষে কয়েকজন শ্রমিককে নিয়ে অভিযোগ দায়ের করায় কুয়ালালামপুরের মানবাধিকার কমিশনে। মানবাধিকার কমিশন শ্রমিকদের অভিযোগ শোনার পর তদন্ত করার উদ্যোগ নেন। মানবাধিকার সংস্থা তানাগানিতা বাংলাদেশের শ্রমিকদের করুণ অবস্থার উপর এক সমীক্ষা করে। ওই সমীক্ষায় বলা হয়েছে, আউটসোর্সিং কোম্পানি ও বাংলাদেশি এজেন্টরা শ্রমিক আমদানির চাহিদাপত্র বিক্রি করে লাখ লাখ রিঙ্গিত আয় করে, তাই অতিরিক্ত শ্রমিক এনে তারা আটকে রাখে। প্ল্যানেট মুম্বাই নামের এই রাতজাগা ক্লাবটিকে সেখানকার বাংলাদেশি সাব এজেন্টরা চেনেন বলিউড হিসেবে। কুয়ালালামপুরের জালান পাহান এলাকার গ্র্যান্ড সিজন হোটেলে এর অবস্থান। আউটসোর্সিং প্রতিষ্ঠান এবং বাংলাদেশি রিক্রুটিং এজেন্সির মধ্যে দালালি করে 90 ধনী এই এজেন্টরা এখানে প্রতি রাতে হাজার হাজার রিঙ্গিত দুহাতে উড়ায়। মালয়েশিয়ায় প্রতিটি বাংলাদেশি শ্রমিকের কাজের অনুমোদন বেচা কেনা হয়। খরচটা বিভিন্ন উপরের লেভেল পর্যন্ত এখন কোথায় কিভাবে আমরা খরচটা দিচ্ছি সেই জিনিসটা যদি আমি ওপেন করি তো আমার সমস্যা হবে, আমাদের অনেকেরই সমস্যা। এক একটা বিষয় প্রতি 3 হইতে 4,500 রিঙ্গিতের মতো খরচ যায়। তানাগানিতার অনুসন্ধানে দেখা গেছে, জনপ্রতি বাংলাদেশি শ্রমিকের রিক্রুটের পেছনে 3.5 থেকে 6,000 রিঙ্গিত বা 1,20,000 টাকা পর্যন্ত খরচ করে বাংলাদেশি রিক্রুটিং ব্যবসায়ীরা। আমরা এই দেশে আসতেছি কাজের জন্য আসছি, আবার টাকাও দিচ্ছি। এভাবে আমি একটা হিসাব করলাম যে বাংলাদেশ থেকে প্রায় মিনিমাম 3 থেকে 4,000 কোটি টাকা চলে আসছে মালয়েশিয়ায়। এইখানকার মিনিস্ট্রি বলেছে বাংলাদেশের এজেন্টরা এরা এইখানকার কোম্পানিগুলোকে লোভনীয় টাকার একটা অফার দেয়, আইদার হিউম্যান রিসোর্স ম্যানেজারকে অথবা কোম্পানিকে, যে তুমি আমার দেশের ওয়ার্কার আনো, তোমার যদি 10টা থাকে তুমি 50টা নিয়ে আসো, এবং তোমাকে এটার জন্য পার ওয়ার্কার টাকা দিব। জনশক্তি রপ্তানি করতে গিয়ে বাংলাদেশেরই কার্যত লোকসান গুনতে হচ্ছে। যে টাকা পাচার হয়ে যাচ্ছে তা এই শ্রমিকরা আয়ও করতে পারবে না। অবশ্য ভিন্ন মত হাই কমিশনারের। শ্রমিকরা যখন পুরানো হয় তখন তাদের বেতন অনেক বাড়ে। মালয়েশিয়াতে অনেক শ্রমিক আছে যারা সিম্পল ফ্যাক্টরিতে কাজ করে, তারা মাসে 1200-1500 রিঙ্গিত করে বেতন পায়। তো ওই সমস্ত শ্রমিকদের জন্য ওই শ্রমিকরা ওই লেভেলে গেলে ওই টাকা ওঠানো তেমন কোনো ফ্যাক্টর না।
We are requesting for the outsourcing system to be scrapped. We are saying there should be direct recruitment. কাজ দেওয়ার ক্ষমতা নেই এমন মালয়েশিয়ার প্রতিষ্ঠানগুলোকে মালয়েশিয়ার বাংলাদেশি হাইকমিশন হাজার হাজার শ্রমিক নিয়োগের অনুমতি দিয়েছে। কেন এই অনুমতি দেয়া? অভিযোগ, হাইকমিশনের এক শ্রেণীর দুর্নীতিবাজ কর্মকর্তা কর্মচারী এ কাজে তাদের সহায়তা করে। নিয়ম অনুযায়ী কোন প্রতিষ্ঠান বিদেশি শ্রমিকের জন্য চুক্তি করবে কোন আউটসোর্সিং প্রতিষ্ঠানের জন্য, ওই চুক্তি খোঁজ নিয়ে অনুমতি দেবে মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়। পরে বাংলাদেশ হাইকমিশন সরেজমিনে দেখার পর চূড়ান্ত অনুমোদন দেবে। তারপরও কাজ পায় না কেন তা জানতে শ্রমিকরা প্রায় প্রতিদিন ধর্ণা দেন বাংলাদেশ হাইকমিশনে। সার্বিকভাবে আমরা আমাদেরকে এই জিনিসটা প্রচার করতে হবে যে এখানে শ্রমিকদের গড় মাসিক বেতন হলো 480 রিঙ্গিত। ওভার টাইম কোনো জায়গায় পাওয়া যায়, কোনো জায়গায় পাওয়া যায় না। আজকাল যেহেতু শ্রমিক নিয়োগ করে টাকাও পাওয়া যায়, সেহেতু একটা প্রবণতা আছে যার যতটুকু শ্রমিক দরকার তার থেকে বেশি শ্রমিক আনার। এই ক্ষেত্রে ওভার টাইম আর পাওয়াই যাবে না, কারণ সবার কাছে অতিরিক্ত শ্রমিক থাকে। কাজেই বেসিক বেতনে সবাইকে সন্তুষ্ট থাকতে হবে। বেসিক বেতন যদি 480 রিঙ্গিত হয়, তার থেকে কেটে লেবি বাবদ এবং অন্যান্য ফি বাবদ কেটে যে টাকা থাকে হাতে, এই টাকা আমাদের শ্রমিকরা যে টাকা খরচ করে আসে তা তোলার জন্য অনেক সময় থাকা দরকার। তাদের কন্ট্রাক্ট থাকে 3 বছর, 3 বছরও মনে হয় যথেষ্ট নয় বলে ধারণা। মালয়েশিয়ান কিছু ভূমিপুত্রা কোম্পানিকে আউটসোর্সিং লাইসেন্স দিয়ে তাদেরকে একটু প্যাট্রোনাইজ করার চেষ্টা করছিল, কিন্তু মনে হচ্ছে যে স্কিম ইজ নট ওয়ার্কিং টু দি স্যাটিসফ্যাকশন অলসো টু দি মালয়েশিয়ান অথরিটিজ। সো এই সিস্টেমটা সহসাই রিভিউ হবে বলে আমার ধারণা। আমরাও আউটসোর্সিং এ প্রথমবার যেহেতু শ্রমিক নিয়োগ শুরু হয়েছে, সেহেতু আমরা নিজেরাও হয়তো আউট অফ ডেসপারেশন আমরা এগুলোর করিনি, প্রতিবাদও করিনি। মালয়েশিয়ায় আউটসোর্সিং এর মাধ্যমে কোন দেশ শ্রমিক রপ্তানি করতে রাজি না হলেও বাংলাদেশ কেন রাজি হলো তা নিয়ে প্রশ্ন উঠতে পারে। গুটি কয়েক রিক্রুটিং এজেন্সির পকেট ভারী করতেই কি এই ব্যবস্থা মানা হয়েছে কিনা তা ভেবে দেখা দরকার। সেই সঙ্গে মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তারা কোন কারণে কাজ দিতে পারে না এমন প্রতিষ্ঠানগুলোকে অনুমোদন দেন তার অনুসন্ধান দরকার। আমাদের দেশের মানুষেরা যে দাস নয় সে কথা সরকারকেই আগে বোঝা উচিত।